প্রিয় ছাত্রছাত্রীরা, ভারতের শাসন বিভাগ এই অধ্যায় থেকে আজ আলোচনা করব ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং পদমর্যাদা আলোচনা করো। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটা বিষয় জানাচ্ছি যে উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে লক্ষ্য করেছি অধিকাংশ ছাত্রছাত্রী এই প্রশ্নটার উত্তর এইভাবে দিয়েছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা বা কার্যাবলীকে আলোচনা করেছে, কিন্তু পদমর্যাদা নিয়ে কোনো আলোচনা করেনি। ধরেই নিয়েছে কার্যাবলীটা হচ্ছে পদমর্যাদার মধ্যে পড়ে। আসলে তা নয়। ক্ষমতা এবং কার্যাবলী একই, পদমর্যাদা আলাদা। ফলে দুটোর জন্য আলাদা আলাদা পার্ট করে উত্তর করতে হবে, তাহলেই 8-এর মধ্যে নম্বর পাওয়া যাবে। এই বিষয়টা মনে রাখবে। ভূমিকা। ভারতে যেহেতু সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে, তাই এই সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী হচ্ছেন প্রকৃত ক্ষমতার অধিকারী। যদিও শাসক প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতির হাতে প্রকৃত ক্ষমতা নেই। প্রকৃত ক্ষমতা আছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার উপর। সংবিধানের 75-এর 1 নং ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা। যেহেতু সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী হচ্ছেন প্রকৃত ক্ষমতার অধিকারী, ফলে তার ক্ষমতা বা কার্যাবলী ব্যাপক এবং বিস্তৃত। প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলীকে কয়েকটি ভাগে ভাগ করে আমরা আলোচনা করতে পারি। লোকসভার নেতা। লোকসভার নেতা হিসেবে ভারতের প্রধানমন্ত্রী লোকসভার কার্যক্রম স্থির করেন। প্রধানমন্ত্রী লোকসভার কার্য পরিচালনা সংক্রান্ত যে উপদেষ্টা কমিটি আছে তারও সদস্য। লোকসভার অধিবেশন কখন ডাকা হবে, কতদিন চলবে, কি কি বিষয়ের উপর আলোচনা হবে, সে সম্পর্কে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। আবার লোকসভার অধিবেশন স্থগিত রাখা বা লোকসভা ভেঙে দেওয়ার ক্ষেত্রেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করে থাকেন। সরকারের মুখপাত্র হিসাবে প্রধানমন্ত্রী লোকসভার সরকারের নীতিসমূহ ব্যাখ্যা করেন। লোকসভায় বিতর্ক চলাকালীন কোনো মন্ত্রী যদি কোনো প্রশ্নের উত্তর দিতে অসুবিধা অনুভব করেন, তাহলে প্রধানমন্ত্রীকে এগিয়ে এসে তাকে সহযোগিতা করতে হয়। মন্ত্রিসভার নেতা। প্রধানমন্ত্রী যেমন লোকসভার নেতা, একইভাবে তিনি মন্ত্রিসভারও নেতা। প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমেই রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদেরকে নিয়োগ করে থাকেন। এই অন্যান্য মন্ত্রীদের নাম সুপারিশ করবার ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে কয়েকটা বিষয়ের প্রতি নজর দিতে হয়। সেটা হচ্ছে এই যে নিজ দল বা মোর্চার যে নেতৃত্বস্থানীয় ব্যক্তি আছে তারা মন্ত্রিসভায় সুযোগ পেল কিনা, সব রাজ্য থেকে বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব আছে কিনা, মন্ত্রিসভায় তপশিলি জাতি অনুন্নত সম্প্রদায়ের প্রতিনিধি আছে কিনা, এই বিষয়গুলোর প্রতি যেমন নজর দিতে হয়, একই রকমভাবে ভবিষ্যতে দলের নেতৃত্ব গ্রহণ করবার মতো উপযুক্ত উত্তরাধিকার তৈরি করার জন্য উদীয়মান এবং তরুণ নেতাদের মন্ত্রিত্বে আনতে হয়। আবার পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষাকারী প্রতিনিধির ব্যবস্থাও করতে হয় মন্ত্রিসভায়। সংখ্যাগরিষ্ঠ দলের
বা জোটের নেতা। ভারতের প্রধানমন্ত্রী যেহেতু সংখ্যাগরিষ্ঠ দলের নেতা লোকসভায়, তাই পার্লামেন্টের ভেতরে এবং বাইরে নিজের দল এবং মোর্চার যে ঐক্য এবং সংহতি সেটাকে রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে হয়। দলের মধ্যে বা মোর্চার মধ্যে যদি কোনো রকম বিরোধ দেখা দেয়, সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার ব্যবস্থা প্রধানমন্ত্রীকেই করতে হয়। সরকারি দল বা মোর্চার জনপ্রিয়তা ও নির্বাচনী সাফল্য অনেকটাই প্রধানমন্ত্রীর নেতৃত্বের উপর নির্ভর করে। অনেক সময় দেখা যায় যে প্রধানমন্ত্রীর যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের উপর ভিত্তি করেই কোনো একটা নির্বাচনী বৈতরণী পার হতে পারে সেই দল। প্রধানমন্ত্রী যদি খুব জনপ্রিয়তা অর্জন করতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় তার দল বা মোর্চা নির্বাচনে সাফল্য লাভ করতে পারে। ক্যাবিনেটের নেতা। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীদেরকে নিয়ে একটা মন্ত্রিসভার কমিটি তৈরি হয়, যেটাকে বলা হয় হচ্ছে ক্যাবিনেট। এই ক্যাবিনেটেরও নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই রাষ্ট্রপতি ক্যাবিনেটের মন্ত্রীদের নিয়োগ করেন এবং পদচ্যুত করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো মন্ত্রী যদি নীতিগতভাবে বা অন্য যে কোনো কারণের জন্য বিরোধ বাধে, তাহলে সেই মন্ত্রীকে পদত্যাগ করতে হয়। প্রধানমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন, পুনর্বন্টন করেন, আবার তিনি ক্যাবিনেটের সভায় সভাপতিত্বও করেন। নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। ভারত সরকারের যে গুরুত্বপূর্ণ পদাধিকারী আছে, সেই পদাধিকারীদের নিয়োগ করবার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিয়ামক ও নিরীক্ষক, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় জনপালন কৃত্তক কমিশন, অন্তরাজ্য পরিষদ, অনুন্নত শ্রেণীর অবস্থা সংক্রান্ত অনুসন্ধান কমিশন ইত্যাদি কমিশন এবং পরিষদের সদস্যদের তিনি নিয়োগ করে থাকেন। তার পরামর্শক্রমেই রাষ্ট্রপতি এই সমস্ত পদাধিকারীদের নিয়োগ করেন। এমনকি বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, সুপ্রিম কোর্টের বিচারপতি, এদের নিয়োগ করবার ক্ষেত্রেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শই মেনে চলতে বাধ্য। আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা। বিশ্ব রাজনীতিতে ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন মুখপাত্র। ভারতের সুনাম বা স্বার্থ রক্ষার ক্ষেত্রে প্রধানমন্ত্রীকেই বিদেশে মুখ্য ভূমিকা পালন করতে হয়। বিভিন্ন আন্তর্জাতিক যে সম্মেলনগুলো হয়, সেই সম্মেলনে প্রধানমন্ত্রী প্রতিনিধিত্ব করে থাকেন। তাছাড়া ভারতবাসীর পক্ষ থেকে বিদেশি রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানানো, তাদেরকে শুভেচ্ছা বিনিময় ইত্যাদি প্রধানমন্ত্রী করে থাকেন। রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা। রাষ্ট্রপতি হচ্ছেন শাসক প্রধান এবং প্রকৃত ক্ষমতার অধিকারী হচ্ছেন প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রীর মাধ্যমেই রাষ্ট্রপতি এবং অন্যান্য মন্ত্রীদের মধ্যে সংযোগ স্থাপিত হয়। মন্ত্রিসভার যাবতীয় সিদ্ধান্ত সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির যে সরকারের উচ্চপদস্থ কর্মচারীদের নিয়োগ করেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শই
মানতে তিনি বাধ্য। দেশের সমগ্র শাসন ব্যবস্থা প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভা আছে সেই মন্ত্রিসভার পরামর্শক্রমেই রাষ্ট্রপতি পরিচালনা করে থাকেন। জাতির নেতা প্রধানমন্ত্রী সমগ্র দেশ বা জাতির নেতা হিসাবে ভূমিকা পালন করেন। গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক সমস্যা বিশ্লেষণ করার মধ্য দিয়ে তিনি জাতির দৃষ্টি আকর্ষণ করেন। যেমন এই করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে কী করণীয় নয়, সেই বিষয়ে মাঝে মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, কী করণীয় নয়। এই ব্যাখ্যাগুলো প্রধানমন্ত্রী নিজে করছেন। এগুলো প্রধানমন্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে। জনগণের ইচ্ছা অনিচ্ছা অনুধাবন করা, জনগণের উপলব্ধি এবং নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। রাষ্ট্রের মধ্যে যদি কোনো রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সরকারের সেই বিষয়ে দৃষ্টিভঙ্গি কী, সেই দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে জনগণকে তিনি আশ্বস্ত করেন। ভারতের প্রধানমন্ত্রীর মর্যাদা। সংসদীয় ব্যবস্থায় যেহেতু প্রধানমন্ত্রী হচ্ছেন প্রকৃত ক্ষমতার অধিকারী, এই প্রকৃত ক্ষমতার অধিকারী হওয়ার সুবাদে প্রধানমন্ত্রী অত্যন্ত পদমর্যাদার অধিকারী হিসাবে গণ্য হন। তার পদমর্যাদাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথম হচ্ছে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য। কোন ব্যক্তি মন্ত্রিসভায় যারা আছেন সেই ব্যক্তিদের কথা বলা হচ্ছে। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রীদের মধ্যে একজন। সমপর্যায়ভুক্ত মন্ত্রীরা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা সমমর্যাদার অধিকারী, কিন্তু এক্ষেত্রে প্রধানমন্ত্রীর মর্যাদাটা একটু অগ্রগণ্য। কেন অগ্রগণ্য? কারণ তিনি রাষ্ট্রপতি এবং অন্যান্য মন্ত্রীদের মধ্যে সংযোগ রক্ষাকারী হিসেবে ভূমিকা পালন করেন। আবার তিনি মন্ত্রিসভার মুখ্য প্রবক্তা হিসেবে পার্লামেন্টে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ নীতিসমূহ ঘোষণা করেন। সরকারি দল বা মোর্চার অবিসংবাদীয় নেতা হিসাবে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিত্বকে কেন্দ্র করেই ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই প্রধানমন্ত্রীর ব্যক্তিত্বের উপর ভিত্তি করেই তার দল হয় জয়লাভ করে, নতুবা পরাজিত হয়। অনেক সময় প্রধানমন্ত্রী এক নায়কের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন, অর্থাৎ তার ইচ্ছাই শেষ ইচ্ছা। যেমন প্রধানমন্ত্রীর ইচ্ছা এবং সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদেরকে নিয়োগ করে থাকেন। এখানে প্রধানমন্ত্রীর ইচ্ছাই শেষ কথা, এবং প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী কোনো মন্ত্রীকে বরখাস্তও করে থাকেন হচ্ছে রাষ্ট্রপতি। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে প্রধানমন্ত্রী তার সহকর্মীদের সঙ্গে পরামর্শ না করেই কোনো ক্ষেত্রে একক সিদ্ধান্ত নিচ্ছেন। তবে প্রধানমন্ত্রীর এই যে একনায়ক হয়ে ওঠা, এটা অনেকটা নির্ভর করে দলের উপর তার কতটা আধিপত্য আছে, সংখ্যাগরিষ্ঠ দল কতটা সংখ্যাগরিষ্ঠ,
মোর্চা সরকার গঠন করেছে নাকি দল এককভাবে সরকার গঠন করেছে, এই বিষয়গুলো অনেকটা নির্ভর করে প্রধানমন্ত্রী একনায়ক হয়ে ওঠার সম্ভাবনা কতটা আছে। সরি, আমি 1 নম্বর পয়েন্টের আলোচনাটা 2 নম্বরে করে ফেললাম, লক্ষ্য করিনি। যাই হোক, তোমরা মনে রাখবে এই পর্যন্ত আলোচনাটা হচ্ছে 1 নম্বর পয়েন্টের। এরপর আসছি 2 নম্বর পয়েন্ট, শাসন ব্যবস্থায় গুরুত্ব। শাসন ব্যবস্থায় ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। অনেক ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর একক ইচ্ছায় শাসন ব্যবস্থা পরিচালিত হয়। কখনো কখনো এমনটা হতে পারে যে তার সিদ্ধান্ত অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা মানতে চাচ্ছেন না। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদত্যাগের ভয় দেখিয়ে বা সরকার ভেঙে দেওয়ার ভয় দেখিয়ে মন্ত্রিসভার সদস্যদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন। এক্ষেত্রে তার শাসন ব্যবস্থার উপর যে একাধিপত্য, সেটাই প্রতিফলিত হয়। তবে এই মর্যাদা ভোগ করবার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে ব্যক্তিত্ব এবং তার যে দক্ষতা, সেই ব্যক্তিত্ব এবং দক্ষতার উপর অনেকাংশেই নির্ভর করে। কারণ প্রধানমন্ত্রী যদি ব্যক্তিত্ব সম্পন্ন না হন, তাহলে তিনি এই মর্যাদার অধিকারী হতে পারবেন না। অন্যান্য মন্ত্রীদের দ্বারাই তিনি পরিচালিত হবেন। ফলে ব্যক্তিত্ব এবং তার দক্ষতা শাসন ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্ব কখনো বাড়িয়ে দিতে পারে, কখনো আবার কমিয়েও দিতে পারে। ভারতের বর্তমানে যে পরিবর্তনশীল দলীয় ব্যবস্থা, এই পরিবর্তনশীল দলীয় ব্যবস্থাও প্রধানমন্ত্রীকে আরও অনেক গুরুত্বপূর্ণ করে তুলেছেন, অনেক মর্যাদা সম্পন্ন করে তুলেছেন। শাসন ব্যবস্থার এরূপ ক্ষমতা বৃদ্ধির ফলে, প্রধানমন্ত্রীর ক্ষমতা বৃদ্ধির ফলে অনেকে সমালোচনা করে বলেছেন যে এই শাসন ব্যবস্থাকে মন্ত্রিসভা শাসিত বা সংসদীয় শাসন ব্যবস্থা বলার পরিবর্তে প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা আখ্যা দেওয়া যেতে পারে। পরিবর্তনশীল ভূমিকা। সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গে রাজনৈতিক ব্যবস্থারও পরিবর্তন ঘটে। সেই রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর যে ভূমিকা, সেই ভূমিকাও অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়। বর্তমানে ভারতবর্ষে যে দলীয় ব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে, তাতে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো একটা দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না, অর্থাৎ ত্রিশঙ্কু অবস্থা তৈরি হচ্ছে পার্লামেন্টে। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ত্রিশঙ্কু পার্লামেন্টে জোট গঠন করতে হয়, নির্বাচনের আগে জোট, সেই জোটও যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে জোটের বাইরে থেকে আবার অন্য দলকে এনে আবার একটা বৃহত্তর জোট গঠন করতে হয়। এই জোটকে টিকিয়ে রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে ব্যক্তিত্ব, তার যে রাজনৈতিক দূরদর্শিতা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ী, তার যে সরকার, একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না। নির্বাচনের পরে অন্যান্য দল নিয়ে তাকে সরকার গঠন করতে হয়েছিল, কিন্তু তিনি তার যে ব্যক্তিত্ব, তার যে প্রশাসনিক দক্ষতা, তার যে মানুষের সঙ্গে মানুষকে মোহিত করার মতো তার যে দক্ষতা, এই দক্ষতা বলে তিনি তার যে সরকার, সেই সরকারটাকে 5 বছর পর্যন্ত টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন। ফলে এই জোট রাজনীতির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসংহারে বলা যায় যে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা সাংবিধানিক দিক থেকে অনেক,
কিন্তু তিনি কতটা ক্ষমতা ভোগ করবেন এবং কতটা পদমর্যাদা ভোগ করবেন সেটা অনেকাংশেই নির্ভর করে তার নিজের গুণগত যোগ্যতা, তার বিচক্ষণতা এবং তার ব্যক্তিত্বের উপর। সেই সঙ্গে লোকসভায় ক্ষমতাসীন জোট বা দলের যে শক্তি, সেই শক্তির যে বিন্যাস, দলীয় যে আনুগত্য, এই বিষয়গুলো প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং তার যে মর্যাদা, সেই মর্যাদাকে প্রভাবিত করে। ধন্যবাদ।